মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের আবার নতুন করে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিশ্চয়ই স্বাভাবিকভাবে দেখতেই পাচ্ছ পেছনের দিকে এখন আবার যে দুপুর 2:30, আমার লাঞ্চ এখন ডান। তো আমি এখন অনেক দেরিতে যেহেতু ব্লগটা আবার চালু করছি, তার কারণ আমার শরীরটা খারাপ। আমি সকালবেলা পড়তে গেছিলাম শরীর খারাপ নিয়ে। তো আজকে বলবো নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো। সেরকম কিছু দেখানোর নেই। 5:30 থেকে আমি আবার আজকে পড়া আছে, সেখানে যদি কিছু দেখানো যায়। বাট তার আগে আমি একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, জিওগ্রাফি বেসে। ঠিক আছে, অনেকের জানার ইচ্ছা থাকে। ঠিক আছে, প্রথমত একটা কথা যে আমরা জানি যে এই যে ইউনিভার্সের সৃষ্টি হয়েছিল, সেটা তো একটা থিওরিজ দ্বারা তৈরি। বা আমরা এখন কি জানি, আমরা পৃথিবীতে মানুষ যারা আছি তারা বেশি এখনো বছর হয়নি যে আমরা আছি, 1 লক্ষ বছর হবে হয়তো মানুষ আমরা আছি। বাট তার আগে থেকেও এই ইউনিভার্সের জন্ম। তো ইউনিভার্সের জন্মটা কি করে হলো? বিগ ব্যাং থিওরি। এই যে থিওরিটা যেটা আছে, থিওরি যেটা যারা জানাচ্ছ, জেনেছো, হয়তো পড়েছো, যারা জানো না তাদের জন্য বলছি। বিগ ব্যাং থিওরি বলতে বোঝায় একটা বিন্দু বা ডট। এটা তোমাদের তাহলে আজকে আমরা বেসিক্যালি কথা বলবো যে 450 কোটি বছর আগে পৃথিবীর আমরা জন্ম জানি, এবং 500 কোটি বছর আগে সূর্যের জন্ম জানি। এই পৃথিবীর যে জন্ম হলো, প্রথমে সূর্য, তারপরে পৃথিবী। পৃথিবী যখন জন্মেছিল, তাহলে প্রথমে পৃথিবীর স্ট্রাকচার কেরকম ছিল? একটা আগুনের গোলা, জ্বলন্ত আগ্নেয় পিণ্ড। তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো। এবার ঠান্ডাটা কি করে হলো, এটা হচ্ছে মেন ব্যাপার। তোমাদের অনেকের মনে ভাবতে পারো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ঠান্ডা হয়েছে, এই হয়েছে, এই হওয়ার কারণে ঠান্ডা হয়েছে, বিভিন্ন কারণে হয়েছে। বাট অনেকগুলো কারণ একসঙ্গে মিলে তবে পৃথিবী ঠান্ডা হয়েছে। তবে উপরিস্তরটা যত তোমরা যদি একটা পরীক্ষা করো, দেখো, বা তোমাদের চারিপাশে কোথাও যদি বড় বিল্ডিং খনন করা হয় বা কোনো কিছু মাটিতে কাটা হয়, তাহলে দেখতে পাবে যে যত ভিতরে যাচ্ছে তত মাটিতে একটা হিটে জেনারেট হচ্ছে। তার মানে কি দেখতে পাওয়া যাচ্ছে, পৃথিবী এখনো পর্যন্ত ভিতর থেকে ঠান্ডা হয়নি। এটা অনুমান করা হচ্ছে। তার কারণ কি, আমরা অতটাও উন্নত হইনি যে এত কিলোমিটার, মানে 6731 কিলোমিটার পথে পৃথিবীর গভীরতা, প্রায় কেন্দ্রমণ্ডল পর্যন্ত। তো এইটা অনুমান করা হচ্ছে, এটা সিওরিটি নয়। এটা প্রত্যেক দিন চেঞ্জ হয়, প্রত্যেক দিন বিভিন্ন সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে পৃথিবীর এই যে সেসমোলজিতে এই হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে। কয়েকদিন আগেরকারই থিওরি যে হিমালয় নাকি এবারের সব থেকে বেশি ভূমিক্ষয় বা আর্থকুয়েকের প্রবণ এলাকা। এরকম তোমাদের সাথে কথা বলতে বলতে ঠান্ডা লেগেছে, এত চোখ দিয়ে জল বেরোচ্ছে। বাবা, শরীরের অবস্থা বিভৎস খারাপ, তাও আমি ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তো এই যে বললাম যেটা, এটাকে অ্যাভয়েড করো। বাট আমার যতই হোক না কেন, আমার ভিডিওটা বানাতে হবে, এটাকে অ্যাভয়েড করো। আচ্ছা, তো কোথায় ছিলাম? যেখান থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, তোমরা পড়েছো যে আগে, যে পৃথিবীর মধ্যে কতগুলো স্তর আছে, যাকে আমরা বলি অন্তঃকেন্দ্রমণ্ডল, বহির্গুরুমণ্ডল। ঠিক আছে, কেন্দ্রমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা, একটা অন্ত, একটা বহি। এবং গুরুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে অন্তর, একটা বহির্গুরুমণ্ডল। আর উপরে সর্বপ্রথম হচ্ছে ক্রাস্ট। এবার এইগুলোকে বিভিন্ন রকমভাবে ভাগ করা হয়। আমার যখন একটু হায়ার স্টাডিজের ক্ষেত্রে এই যে বিভিন্ন রকম বা টেনে লেখা আছে যে মৌরবিসিক বিযুক্তি রেখা, তা কনরাড বিযুক্তি রেখা, লেহম্যান বিযুক্তি রেখা, এই যে তলগুলো, এইগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। আমার কোশ্চেন হচ্ছে এটাই যে এই যে রয়েছে যে জায়গাগুলি, যে অন্তঃকেন্দ্রমণ্ডল, বহির্গুরুমণ্ডল, এইগুলো কেন হলো? কেন্দ্রমণ্ডলটাই কেন কেন্দ্র রয়েছে? এইটা হচ্ছে মেন ব্যাপার। এবং হঠাৎ করে কি করে ঠান্ডা হলো? একটা কার্বন ডাই অক্সাইডের ঘনীভবনের একটা ব্যাপার আছে। সমস্ত গ্রহের মতো নিজের একটা অ্যাটমসফিয়ারে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে, যেটা পৃথিবীর ছিল। এবার কোনো কারণে পৃথিবী তার নিজের অ্যাক্সেসে ঘুরতে ঘুরতে, এই যে পৃথিবীর যে ঘূর্ণন বেগ, এই ঘূর্ণন বেগ এবং মাধ্যাকর্ষণ শক্তি, এবং তার সাথে সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করে উপরের দিকে উঠে ঘনীভবন, মানে
যাকে তোমরা যখন হায়ার স্টাডিজে পড়বে জানতে পারবে, একটা কিছু কিছু টার্ম হয় যেটা মেঘ তৈরিতে সাহায্য করে। তো ওই যে মেঘ তৈরি, যে হাওয়া আস্তে আস্তে মেঘ তৈরির ফলে, যে ঘূর্ণনের ফলে যে ওপরের যে ক্রাশটা হালকা কিছুটা ঠান্ডা হলো, হালকা কিছুটা ঠান্ডা হওয়ার পরে তারপরে আস্তে আস্তে মেঘ তৈরি হলো, মেঘ তৈরি হয়ে তারপরে যে বৃষ্টি, এবং এত বছর যে বৃষ্টিটা হলো তারপরে আস্তে আস্তে কী হলো, পৃথিবীতে ভেজিটেশন দেখতে পাওয়া গেল। এইটাই ছিল হচ্ছে মেনলি পৃথিবীর তৈরি হওয়ার মেন কারণ। এবার তাহলে বলতে পারো যে অন্যান্য ভেনাস আছে, মার্কিউরি আছে, বিভিন্ন এই সমস্ত যে গ্রহ উপগ্রহগুলো রয়েছে, তা এইগুলোতে কেন প্রাণের অস্তিত্ব পাওয়া গেল না? পৃথিবীর মধ্যে এমন একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ছিল, কার্বন ডাইঅক্সাইডটা থাকার কারণেই মেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। যদি কার্বন ডাইঅক্সাইড না থাকতো তাহলে গাছ উৎপাদন হতো না, কারণ আমরা জানি কি গাছ কি ইনহেল নেয়, গাছ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে। যখন এই যে গাছ নামের যে প্রজাতিটা যখন এলো প্রথম, সেটাই হচ্ছে মেন কারণ হচ্ছে জীবজগৎ তৈরির। সেই জন্য বিভিন্ন লেখা থাকে অ্যাক্টিভ গাছ অ্যাক্টিভ প্ল্যান্ট, শুধু মানুষের জন্য না, এটা সমস্ত জীব প্রজাতির জন্য তৈরি করা হয়েছে। এবার তারপরে যখন জলের অস্তিত্ব হলো, তারপরে আস্তে আস্তে বা বিভিন্ন রকমের যে ছোটোখাটো কোষ, এই কোষগুলোর মেলবন্ধনে আস্তে আস্তে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব এলো। প্রথমে মানুষ আসেনি, সবার প্রথম তো আমাদের মানুষের থেকেও যে সব থেকে পুরনো জীব, সে হচ্ছে আরশোলা, টিকটিকি, এইরকম টাইপের যে জীবগুলো, সেগুলো মানুষের থেকেও পুরনো। মানুষের ডেভেলপ হওয়ার অনেক কারণ আছে, সেটা অন্য একটা ভিডিওতে আস্তে আস্তে বলবো। আর বিগ ব্যাং থিওরি যেটা, সেটা আমি বলে দিই। আমরা জানি অ্যাটম বা নিউক্লিয়াস যে ব্যাপারটা রয়েছে, সেটা হচ্ছে একটা বিন্দু হিসাবে বলা হয়েছে। যারা নিচে বা কি বলবো 9-10 এরকম টাইপের বিন্দুতে, বা 11-12 এখনও বইতে লেখা হয়ে থাকে, একটা বিন্দু ছিল, বিন্দুর মধ্যে হঠাৎ করে কোনো কারণে ব্লাস্ট হলো, ব্লাস্ট হয়ে যাওয়ার পর যে রেডিয়েটটা হলো দুই দিকে, এবং আস্তে আস্তে পুরো ইউনিভার্স, প্রত্যেক পর পুরো গ্যালাক্সিস, অনেকগুলো ইউনিভার্স একসাথে তৈরি হলো। ওর মধ্যে থেকে গ্রহ নক্ষত্র আলাদা আলাদাভাবে ভাগ হয়ে গেল। একটার সাথে একটা ফ্রিকশনের ফলেই আস্তে আস্তে ওই গ্রহ নক্ষত্রগুলোর মধ্যে জ্বলন্ত আগ্নেয় একটা পিণ্ড ভাব এলো। এরা বিভিন্ন রকমভাবে, এছাড়া অনেক মতবাদ আছে, নিহারিকা মতবাদ আছে, গ্যাসীয় মতবাদ আছে, ওইগুলো ডিটেলসে পড়ে যাবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আজকের জন্য এটাই যে কীভাবে পৃথিবীর মধ্যে স্তর বিন্যাসটা হলো। স্তর বিন্যাসটা আমি তোমাকে আগেও বললাম, আবারও বলছি, পৃথিবীর ঘূর্ণন আর হচ্ছে মাধ্যাকর্ষণ। কারণ আমরা জানি যে কেন্দ্রমণ্ডলের মধ্যে এখনো পর্যন্ত সব থেকে ভারী উপাদানগুলো পাওয়া যায়, নিকেল, লোহা কেন্দ্রমণ্ডলেই বেশি রয়েছে। যে জিনিসটা ভারী থাকে বেশি, সে জিনিসটা বেশি পৃথিবীর অ্যাক্সেস বা কেন্দ্রের দিকে যায়, সেই জন্য ওই পদার্থগুলো ওপরের নিচের দিকে রয়েছে। এবং আর বাদ বাকি যে পদার্থগুলো রয়েছে, যেগুলো হালকা প্রকৃতির, কেন্দ্রমণ্ডল থেকে হালকা, সেগুলো উপরের দিকে রয়েছে। এই জন্যই স্তর বিন্যাসগুলো রয়েছে। স্তর বিন্যাসগুলো হওয়ার কারণেই অন্যান্য, পরে বলবো কেন মৌরবিষিক বিযুক্তি রেখা তৈরি হয়েছে, কেন লেহমান বিযুক্তি রেখার নাম হয়েছে, ওগুলো পরে বলবো। তো এখনকার জন্য এইটুখানি। আর যদি আজকে আমি 5:30টার সময় ভিডিও বানাতে পারি, মানে যে পড়তে যাবার, যেখানে যাবো পড়তে আবার, তাহলে আমি দেখাবো। আর না হলে এত পর্যন্তই, আপাতত তোমাদের জন্য এত পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বা শেয়ার করে দেবে অবশ্যই। আর সাবস্ক্রাইবটা পরের কথা, অনেক পরের কথা সাবস্ক্রাইব, কারণ ভিডিও ভালো লাগে তবেই তোমরা সাবস্ক্রাইব করবে। কারণ যদি আপাতত ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপাতত লাইকটা অন্তত করে দিয়েছো, তাহলে উৎসাহটা বাড়ে। আর থ্যাংক ইউ ফর অ্যানাদার বার, কেন বলছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। গুড বাই।